আজকে আমরা তিনজন কেন বলো তো? কেন ভাই? কারণ তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচ হচ্ছে সামনে, ও আচ্ছা। এই জন্য হচ্ছে তিনজনে আছি। সো এই যে তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচটা, এটা কেন জরুরি? না, তৃতীয় নির্ধারণী ম্যাচটা আসলে গতকাল টমাস টুখেলি বলেছিল যে এক্স্যাক্টলি, আমি এটাই টানতে যাচ্ছিলাম। কেউ খেলতে চায় না। হ্যাঁ, ইনফ্যাক্ট কি হয়েছে, ধরো এত বড় একটা জার্নি, মানে এটা তো মানে যতখানি ফুটবলারদেরকে বলি যে তাদের ফিজিক্যাল একটা যেই কি বলে যে একটা দীর্ঘ সময় ধরে ফিজিক্যাল একটা ট্রেইনড আপে থাকা, হ্যাঁ, তার চেয়ে বড় একটা ব্যাপার থাকে কিন্তু মানসিক। ফিজিক্যালি ওরা হয়তো হ্যাবিচুয়েটেড, কিন্তু একটা সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে একটা টুর্নামেন্টে আছে, সেই টুর্নামেন্টে একটার পর একটা ম্যাচ জিতলে বা তুমি হচ্ছে যখন নকআউট পর্বে চলে যায়, হারলেই বিদায়, বিদায় জি। এই পর্যায়ে আইসে তারপরে হচ্ছে যে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? ভাই, তৃতীয় নির্ধারণী ম্যাচ গুরুত্বপূর্ণ একটা জায়গায়, সেটা হচ্ছে টাকা। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে মনে হয় টাকা, রাইট। কারণ টাকার একটা ডিফারেন্স আছে, এই কারণে হয়তো বা করা হয়। কিন্তু সেটা কি পয়েন্ট টেবিল দেখে টেকে ভাগ করা যেতে পারে না? এরকম কিছু করা যায় যায় কি না? সেটা যায়, এটা ফিফার সিদ্ধান্ত, আমরা তো এখানে মানে কিছু করতে পারবো মানে না। বিশেষ করে এর আগেও শুনছিলাম যে তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচটা ফুটবলারদের উপরের জন্য একটা মানসিকভাবে ট্রমা কাজ করে, কারণ তারা বিধ্বস্ত থাকে সবাই, কারণ ফাইনালের খুব কাছ থেকে এসে দলটা হেরে যায়। এটা ভাই প্রতিবারই একই রকম কথা হয় সব সময়, যে কি কোনো খেলোয়াড় খেলতে চায় না, একটা ভ্রমণ যাত্রা আছে, সবকিছু মিলে এত মানে খেলোয়াড়দের মানে মনের বিরুদ্ধে গিয়ে খেলা যেটা বলে, সেটাই হয় জোর করে। এবং সেটা তুমি যেহেতু প্রাইজ মানির কথাটা একটু বললা, আমি একটু প্রাইজ মানিটা একটু তথ্য আছে কিছু, সেটা একটু জানিয়ে দিই। 48টা দল অংশগ্রহণ করেছে। সো 48টা দলের বাইরে, পারফরমেন্সের বাইরেও আর্থিক পুরস্কার আছে। সব মিলিয়ে আসলে কে কত টাকা পাবে সেটা একটু জানিয়ে দিই। 33 থেকে 48তম যেই দলগুলো হয়েছে তারা পাবে $1 কোটি, বাংলাদেশি টাকায় 122 কোটি টাকা। আচ্ছা, 17 থেকে 32তম দল যারা হয়েছে তারা পাবে $1,20,00,000, $20,00,000 বাংলাদেশি টাকায় সেটা হচ্ছে 147 কোটি টাকা। নবম থেকে 16তম দল যারা হয়েছে তারা, অর্থাৎ যারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত রাউন্ড অফ 16 পর্যন্ত যারা উত্তীর্ণ হয়েছে তারা পাবে $1,60,00,000 ডলার, সরি $60,00,000 $60,00,000 বাংলাদেশে প্রায় 196 কোটি টাকা। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে যারা ছিল, অর্থাৎ যারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিছে, তার হচ্ছে $2 কোটি, যেটি বাংলাদেশের টাকায় 245 কোটি টাকা। চতুর্থ স্থান অর্থাৎ সেমিফাইনাল পর্যন্ত যারা উঠেছেন তারা পাবে $2,80,00,000 বা বাংলাদেশি টাকায় 343 কোটি টাকা। তৃতীয় স্থান, যেটি খেলা হবে আগামীকাল, সেটির পর্যন্ত যারা উঠেছেন, অর্থাৎ যে দুই দল খেলবে তারা পাবে $3 কোটি, বাংলাদেশ টাকায় 368 কোটি টাকা। শেষ বাকি থাকলো দুটি, একটি হচ্ছে রানার্স আপ, একটা চ্যাম্পিয়ন। রানার্স আপ পাবে $3,40,00,000, বাংলাদেশি টাকায় প্রায় 417 কোটি টাকা। আর চ্যাম্পিয়ন টিম $5,10,00,000 পাবে, যা বাংলাদেশি টাকায় 625 কোটি টাকা। সো এই হচ্ছে, এবং এইটির প্রস্তুতি বাবদ অর্থ আছে কিছু, প্রতি দল পাবে $25,00,000, প্রত্যেক দলই 48টা দল যারা অংশগ্রহণ করেছে প্রস্তুতি বাবদ এটা খরচ, এটার বাংলাদেশি টাকায় প্রায় 30 কোটি টাকা। এবং অতিরিক্ত দলীয় সুবিধা বাবদ কিছু অর্থ আছে, সেটা সবগুলো দল মিলিয়ে 48টা দল মিলিয়ে সেইখানে ফিফার নির্ধারিত বরাদ্দ আছে $1,60,00,000 বেশি, যা বাংলাদেশি টাকা 196 কোটি টাকা। এটা হচ্ছে ওর অতিরিক্ত দলীয় সুবিধা প্রদানের ক্ষেত্রে নানান সময় ব্যয় করা হয়। তো ফলে যারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তারা বাংলাদেশ টাকায় 625 কোটি টাকা পাচ্ছে, এবং এর পরে ব্যক্তিগত কিছু আরো প্রাইজ মানি রয়েছে, অনেক টাকার হিসাব। কিন্তু 625 কোটি টাকা কি খুব বেশি? যেটা কি বলা হয় যে কি বলে এটাকে, আমরা যেটা বলি যে ওয়ার্ল্ড কাপটাকে বলা হয় যে বিশ্বের সবচাইতে চমকপ্রদ টুর্নামেন্ট যেটা, সেইটার ক্ষেত্রে 625 কোটি টাকা কম হয়ে গেছে না? গ্রেটেস্ট শো অন আর্থ, গ্রেটেস্ট শো অন আর্থ যখন আমরা বলছি তখন কি এটা 625 কোটি টাকা তো কম, $1,000,00,000 আর কি, 625 কোটি টাকা বাংলাদেশি হিসেবে, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা চলে। কম কি হয়ে গেছে তোমার কি মনে হয়?
না আমার কাছে মনে হয় ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ, মেসিদের জন্য $625 কোটি কি? না মেসির জন্য কম, হ্যাঁ। মেসির জন্য কম, এই জন্য হয়তো বা ফিফার তবে এখানে আরো একটা জিনিস হতে পারে, মেসির ক্ষেত্রে টাকাটা তাদের কাছে ওরকম ফ্যাক্ট নাও হতে পারে, যে সম্মানটা, চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরবটা, সম্মানটা, সেটাই আমার কাছে মনে হচ্ছে লেগেছে। প্রাইসলেস। তবে সেটার না, আমি জন্যই সেটা খেলা। কেন বলছি যে মানে মেসি তো আসলে এই খেলোয়াড়, সরি ফিফা তো এই সমস্ত সব খেলোয়াড়কে দিয়েই কোটি Earn করে। হাজার হাজার কোটি টাকা ইনকাম Earn করছে, করে। সেক্ষেত্রে Income প্রাইস করছে। মানিটা আর একটু বেশি হলেই আমরা না দেখেছি প্রতিবারই তো বেড়ে যাচ্ছে, প্রতিবারই বাড়ানো লাস্ট হচ্ছে। ম্যাচটাতে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকারও বেশি হচ্ছে তোমার টিকিটের মূল্য ছিল, এবং সর্বনিম্ন যেটি ছিল সেটি হচ্ছে 3 লাখের বেশি, মানে শুধুমাত্র একজন খেলা। এবং আমরা ফাইনালে যেই যেখানে MetLife- MetLife ম্যাচ স্টেডিয়াম। হবে সেখানে 86,000-এর বেশি হচ্ছে দর্শক আসন সংখ্যা। অ্যাকোমোডেট করা যাবে, ফলে সেইখানকার টিকিটের দামও তো এই একই অবস্থা, ফলে শত শত কোটি টাকা ইনকাম করছে ফিফা, সেখানে প্রাইজ মানি নিশ্চয়ই আরও বাড়ানোর সুযোগ থাকতে পারে। এবং আরেকটা বিষয় তো আছেই, এই যে আমরা বিকাশ থেকে বাংলাদেশ থেকে যত টাকা পাঠাইছি সেগুলো তো অ্যাড হয়েছে, ফিফাকে দিতে হয়েছে না? হ্যাঁ, যারা শুধু আর্জেন্টিনার supporter শুধু বিকাশ না, ব্যাংক অফ আমেরিকাও এখানে আছে। হ্যাঁ। মেসি নাকি, মানে শুনছি, আমি বলতেছি না এটা সত্য, রাইট। আমি শুনলাম যে ফিফার যত পরিমাণে সুইস ব্যাংকে যে যত ব্যাংক আছে, যেহেতু ফিফার মূল হচ্ছে সুইজারল্যান্ডে, তো সুইস ব্যাংকের কথাই আমি বললাম যে সুইস ব্যাংক নাকি আর কেউ টাকা পাঠাতে পারছে না, সব টাকা মেসি বুক করে দিছে। একই অবস্থা, মানে এত এত টাকা, এবং বাংলাদেশ থেকে এত টাকা গেছে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য, বিশেষ করে আর্জেন্টিনার, হ্যাঁ, এই জন্য তো অনেক টাকা খরচ হয়ে গেছে আমাদের। আসলে তো তবে আমাদের আপনার বাংলাদেশ থেকেই তো 625 কোটি টাকার উপরে গেছে, সো এটা আসলে কোনো কিছু হলো যে সামান্য টাকা তারা আসলে পাবে? রেজা ভাই, এখন পর্যন্ত আপনি কত টাকা দিচ্ছেন? আমি প্রচুর টাকা দিচ্ছি, প্রচুর। এবং আমাকে বেশি দিতে হয়েছে কখন জানো? এই যে একটা গোল কনসিড করার পরে। 70 মিনিটের পরে আর টাকার পরিমাণ বাড়াই দিতে হয়েছে, যে 70 মিনিটের কেন পরে। ওইটা মুডটা তো ঘুরে হচ্ছে যে লাস্ট মোমেন্টেই। এবং 70 মিনিট প্রত্যেক আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে 70 মিনিটের একটা গল্প আমার মনে পড়ে, কার জানো? শাহরুখ খানের। আচ্ছা, মনে আছে তোমার? শাহরুখ খানের একটা সিনেমা আছে এবং সেখানে একটা বিখ্যাত ডায়লগ আছে, সিনেমাটার নাম হচ্ছে চাক দে ইন্ডিয়া। আচ্ছা, এবং সেখানে তিনি কোচ হিসেবে ছিলেন। কোচ হিসেবে ছিলেন এবং খেলোয়াড়দেরকে বলেন 70 মিনিট, স্রেফ 70 মিনিট। এবং এই 70 মিনিট হচ্ছে মানে ওদের জীবনের কি বলে মুভমেন্ট ঘুরাই দিতে পারে, হ্যাঁ। ওদের জীবনকে আইকনিক করতে পারে। আগামী ফাইনালে 90 মিনিট দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাদের জীবনের পুরো এন্টার লাইফের মোড় ঘুরাই দেবে, কারণ সবাই ইতিহাস হয়ে যাবে যারাই জিতবে। এবং আর্জেন্টিনার এই দলটাতে তুমি মনে হয় জানো যে 26 জনের যে সদস্য স্কোয়াড রয়েছে, সেখানে 17 জন হচ্ছে এবার দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতেছে। হ্যাঁ, এটাই বলছিলাম যে আর্জেন্টিনা ফাইনালে স্পেনের থেকে আগানো থাকবে। তার একটা কারণ হচ্ছে অভিজ্ঞতা। এই টিমটার বেস্ট 11 বলেন বা স্কোয়াডে, মানে ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে গতবারও কাতার ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলছে। তো ফাইনালের যে একটা নার্ভস, ফাইনালের এই নার্ভসটা আর্জেন্টিনা ধরে রাখতে পারবে, যেখানে স্পেনের কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ফ্রেশ ব্লাড। ইয়ামাল বলেন বা পেদ্রি, এরা তো প্রথম ফাইনাল খেলতেছে, রদ্রি, ওরা সবাই 10-এর ওয়ার্ল্ড কাপে যারা ফাইনাল খেলছে তারা তো আর এবারের নাই। রদ্রি তো একবার ব্যালন ডি'র পেয়েছিল না? হ্যাঁ, ব্যালন্ডের পেয়েছে, ব্যালন্ডের। রদ্রি, ওদের আরেকজনের প্লেয়ার আছে না, কি যেন কুকুরেয়া। সো ও তো খুব দুর্দান্ত। ওই ম্যাচটা, ফ্রান্সের ম্যাচে তো মনে হয়েছে যে ইয়ামাল এবং এই প্লেয়ারটা কুকুরেয়া, এরাই হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ ছিল। কুকুরেয়া সব জায়গাতে আছে। রদ্রির কথাটা বলতে হয় আলাদাভাবে, কারণ রদ্রি এই যে মানে সেন্টার মিডফিল্ডার থেকে দুই পাশ দিয়ে উইং দিয়ে যে পরিমাণে বল ঢুকাইছে ভাই। আর সেকেন্ডলি হচ্ছে ওদের গোলকিপার উনাই সিমন এবার ওয়ার্ল্ড কাপে মাত্র একটা মাত্র গোল কনসিড করছে, রাইট। সো যেখানে আপনাদের মার্টিনেজ 60টা গোল কনসিড করছে। হ্যাঁ, মানে মার্টিনেজ তো আপনার কি মনে হয় ভাই, এবারের মার্টিনেজ আর 22-এর মার্টিনেজ অনেক ডিফারেন্স? অনেক 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 পার্থক্য। মানে আমি জানি না, এই যে আর্জেন্টিনার কাছে হয়তো বিকল্পও আছে, একজন আছে আমি শুনছি, ওনার গল্প নামটা আমার মনে নেই, উনি খেলার জন্য উন্মুখ হয়ে আছেন, যদিও এই বিশ্বকাপে এখন তো একটা ম্যাচ খেলতে পারেন নাই, কিন্তু মার্টিনেজকে প্রথমবারেই মানে শুধুমাত্র তাকে এখনো রাখা হচ্ছে বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স। আমরা আপনাদের তো একটা লাকি চার্মও আছে, মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে যতগুলো ফাইনাল খেলছে একটা ম্যাচও হারে নাই ফাইনালে, সে সবগুলাই জিতছে। তো এবারও ফাইনালের মধ্যে মার্টিনেজই খেলবে, কিন্তু এখন পর্যন্ত একটা মার্টিনেজও সেটা বলছিল যে মার্টিনেজের পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত
এই বিশ্বকাপে দেখা যায়নি। মানে পুরো 22-এর বিশ্বকাপটা যদি আমরা হিসাব করি, পুরো মার্টিনেজ কিন্তু উঠে নিয়ে আসছে। জি, তুমি যদি বলো ধরো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, 3টা ম্যাচেই মার্টিনেজের যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সগুলোর কারণেই কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আর মার্টিনেজের যেটা বিশেষত্ব আমার কাছে মনে হয় ও হচ্ছে ট্রাইব্রেকার স্পেশালিস্ট। ও ট্রাইব্রেকারে মানে একটা আলাদা একটা মানে জিন ভর করে, যে নতুন করে আবারও বলতে হয় যে কালো জাদু না, ইসে ট্রাইব্রেকারে তো আর কালো জাদু কোনো কিছু না, কিন্তু একটা জিন ভর করে যে তখন ওর কলিজা বা যখন যেখানে ওদের ফুসফুস 2টা থাকে ওর হয়ে যায় 4টা, মানে একটা আলাদা একটা পারদ সৃষ্টি হয় ওর মধ্যে। তো ওখানে যেটা মেন্টাল গেম আছে ওটাও সে খুব ভালোভাবে হ্যাঁ, খুব ভালোভাবে বলটাকে বারবার সরিয়ে দেয়া, কথা বলা, ওইটা তো সুযোগ নেই না এবার সুযোগ নাই। এটা মনে হয় মার্টিনেজের জন্যই ভাই এটা সৃষ্টি হয়েছে, যে আর কখনো উল্টাপাল্টা কাজ করতে পারবে না। অনেক বিতর্ক তৈরি হয়েছে, বাট এটা দ্যাট ওয়াজ এ মেন্টাল গেম। কারণ হচ্ছে যে ওই সময় মানে গোল হলে পরেই যে তার যেই কি বলে যে ম্যাচটা হাতছাড়া হয়ে যেতে পারে, সেই জায়গা থেকেই কিন্তু আসলে আলাদা আলাদাভাবে যে মেন্টাল গেমে থাকা, সেইটা কিন্তু আসলে তিনি করেছেন, রাইট? সো এই কারণে হচ্ছে যে আলাদা করে এবার বলছে যে এই কিছু বিধিনিষেধ আনা হয়েছে এবং সেখানে গোলকিপার টাচ করতে পারবে না পেনাল্টির সময় বলটাকে। ইভেন সে যেটা সব থেকে বেশি করে অভিনয় লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে যেটা করছে, যে বল ধরার পরে একটু, হ্যাঁ খেলার মধ্যে সবকিছুই ফেয়ার, আপনি আর ম্যাচ জেতার জন্য, কিন্তু এরপরও কিছু কিছু চোখে মানে লেগে থাকে কিছু কিছু, হ্যাঁ টাইম কিল করার জন্য। সে শুয়ে আছে, সে একটা মানে অভিনয় করতেছে যে আমি অনেক ব্যথা পাইছি, মানে টাইম কিল করার জন্য। কিন্তু এটা কিন্তু এবার ফিফা সেটা করে দিছে, মানে আপনার যখন আপনি টাইম কিল করবেন, টাইম কিল ওটা আবার অ্যাডেড টাইমের সাথে অ্যাড হবে, নতুন করে এবার যোগ হবে। সো এটাই। আর গোল্ডেন গ্লাভস এবার আমার কাছে মনে হয় স্পেনের উনাই সিমোনি পাচ্ছে মনে হয়, মানে যেহেতু পুরো ওয়ার্ল্ড কাপে একটা গোল সে মানে খেয়েছে, এবং দেখা যাক মেসির হ্যাট্রিক হয়ে যেতে পারে। কঠিন, কারণ এটা হচ্ছে যে এবারের ম্যাচটাকে তো বলা হচ্ছে যে বার্সেলোনা তাদের নিজেদের মধ্যে একটা ফাইনাল ম্যাচ খেলতেছে, লা মেসির একটা প্রীতি ম্যাচ হচ্ছে। এক্স্যাক্টলি। সো মানে এবং এইটার মধ্যে আমি জানি না, তুমি ভালো এক্সপ্লেন করতে পারবা যে ব্রাজিলের সাপোর্টার একটা দারুণ বিপাকে পড়ে গেছে, আসলে কাদেরকে সাপোর্ট করবে? আচ্ছা, ব্রাজিল সাপোর্টার স্পেনকেই সাপোর্ট করবে। কেন? আচ্ছা, স্পেনকে সাপোর্ট করবে বিকজ রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ক্লাব, তো রিয়াল মাদ্রিদে অনেক ব্রাজিলিয়ানরা খেলে, রদ্রিগো আছে, ভিনিসিয়াস আছে, তো এই জন্য। কিন্তু স্প্যানিশ ক্লাব তো বার্সাও, এবং মানে স্প্যানিশ ক্লাব যদি বার্সা বলা হয়, কিন্তু সেটা একটু কাতালোনিয়ান টাইপের, তো ভাই এটা তো আপনি জানেন কাতালোনিয়ান ক্লাব, তো কাতালানের সাথে স্পেনের একটা আলাদা ক্লাশ আছে। সো এটা তো সেই ক্ষেত্রে ধরো স্পেনকে তো মানে স্পেন বার্সা স্পেন মানে ডিফার করাটা একটু কঠিন হয়ে যায়। তো এবং সেইখানে যেহেতু ব্রাজিলিয়ানরা মোস্ট অফ দ্য কেসেস তারা রিয়াল মাদ্রিদের সাপোর্টার থাকে। আমার কাছে মনে হয় ভাই যারা ব্রাজিলিয়ান, বাংলাদেশি ব্রাজিলিয়ান সাপোর্টারদের কথা বলতেছি না, যারা ব্রাজিলিয়ান তারা হয়তো বা লাতিন আমেরিকার জন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, কিন্তু আমরা যারা বাংলাদেশি ব্রাজিলিয়ান সাপোর্টার আছি আমরা অবশ্যই স্পেনকে সাপোর্ট করব। মানে আর্জেন্টিনার বিরোধিতা করতে হবে? হ্যাঁ, আর্জেন্টিনাকে তো সাপোর্ট করার মতো কিছু নাই। নাই না, এত ভালো খেলে ভাই ভালো খেলা না, আপনাদের এই ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ভালো খেলছেন, তাও সেকেন্ড হাফ, সেটা হচ্ছে লাস্ট ইংল্যান্ড ম্যাচে। এর আগে আর্জেন্টিনার এই খেলা নিয়ে যে এত দূর পর্যন্ত আসছে, এটাই আমরা মানে তাদের ভাগ্যের একটা ব্যাখ্যা হচ্ছে যে আমি তোমার সাথে পুরোপুরি একমত যে আর্জেন্টিনা খারাপ খেলছে, কিন্তু সমস্যা হচ্ছে যে বাকিরা আর্জেন্টিনার চাইতে আরো বেশি খারাপ খেলছে, এই জন্য আর্জেন্টিনা খারাপ খেলা নিয়ে তার মানে যে না, এটা তো সব সময় বলে আসছে যে আর্জেন্টিনা সাধারণত একটু নরম টিমের সাথে খেলে। আচ্ছা, তাহলে এইটা আমাকে একটা বলো যে সবচাইতে ভালো খেলে আসা টিমটার নাম কি? মানে আমার দেখা এবার ওয়ার্ল্ড কাপের সবথেকে ভালো দল হচ্ছে স্পেন। তারা কেপ ভার্দের সাথে করেছিল, আমি এটা বলতে চেয়েছি, ম্যাচ হারেনি, তারা ড্র করেছে। আর ড্রোর বিষয়টা হচ্ছে ভাই ওই দিন মানে ভোজিনহা অতি মানবীয় একটা পারফরমেন্সের কারণে, আর স্পেন কিন্তু ওই ম্যাচটা হালকাভাবে নিয়েছিল। তার কারণ হচ্ছে ইয়ামালকে বেস্ট 11-এ না নামানো, মোটামুটি ওরা ভাবছিল যে কেপ ভার্দেকে একটু নরমভাবেই নিয়েছিল। আমার কাছে মনে হয় ভাই নরমভাবে নেওয়ার কারণে এই পা পিছলিয়েছে।
কেপ ভার্দেকে নরম ভাবে নেয়াতে পা পিছলে গেছে, সেই কারণে আর্জেন্টিনা হয়তো না সেই ম্যাচের কথা আসলে আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে বা ভক্তদের কাছ থেকে আমরা যেরকম আসলে জেনেছিলাম, কেপ ভার্দে কিন্তু নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছিল এবং হচ্ছে যে স্পেনকে আটকে দিয়েছিল এই বিষয়টা, এটা কিন্তু দেখা ম্যাচ ছিল। তো সেখান থেকে সেই স্পেন হচ্ছে যে ফ্রান্সকে হারিয়েছে। জি, তাহলে আর্জেন্টিনা ফ্রান্সকে শুধু হারায় নাই, ডমিনেট করে হারাইছে। ফ্রান্সকে ডমিনেট করে স্পেন হারাইছে। তো এবারের ওয়ার্ল্ড কাপে সোশ্যাল মিডিয়া বলেন বা অ্যানালিটিক্যাল যারা মানে ফুটবল বোদ্ধা, এদের কথাই সবার উপরে ছিল কে? ফ্রান্স। ফ্রান্স তো হট ফেভারিট ছিল। এমবাপ্পে, দেমবেলে, এরপরে হচ্ছে অলিসে, এই যে তিন ত্রয়ী, এই ত্রয়ীর মানে আগুনে সবাই পুড়ে যাচ্ছিল। কিন্তু এটা মনে হয়েছে কি আমার জানা, কিন্তু সেই আগুনে পানি ঢেলে দিল কে? স্পেন। রাইট। মানে আমারও একটা স্পেনের এই জায়গাটা থেকে মানে ওই বার্সেলোনার একটা আমরা দেখলাম না যে বার্সেলোনার সব হাই ভোল্টেজ তারকা একসাথে খেলে, এই কারণে ওই সময়টাতে আর বার্সেলোনার তো ট্রফির সংখ্যা কম ছিল, রাইট। তো আমার কাছে মনে হয়েছে ফ্রান্সের এই একই সমস্যা হয়েছে। তুমি তো এটা জানো যে খেলাটা অনেকটা সময় ব্যক্তি স্বার্থতে রিলেট করে, যেখানে এমবাপ্পে খেলতেছেন, এমবাপ্পেকে বলা হয় অনেকটা যে অনেকটা স্বার্থপর টাইপের খেলোয়াড়, হ্যাঁ। সেখানে অলিসে ভালো করতেছে এবং সে চাইতেছে তার মানে পপুলারিটি, তার ক্যারিশমা আরো দেখানোর জন্য। এখানে ভাই দেমবেলেও একই রকম ভাবে এখানে স্পেন ওই দিন এতটাই ভালো খেলছে, বলই দেয় নাই। আমি এটা খেলা শুরুর আগে বলছিলাম যে স্পেন যে টিকি টাকা খেলে আর অ্যাটাকিং ফুটবল খেলে হচ্ছে ফ্রান্স। যখন ওরা বল না পাবে তখন তো ওরা ভাই মানে স্বাভাবিক অবস্থায় থাকবে না, ওরা তো মানে পাগলের মতো হয়ে যাবে। সেম কাজটাই করছে স্পেন, এত পরিমাণে টিকি টাকা মানে স্পেন এবং আর্জেন্টিনার খেলার মানে ধরন একটা অনেকটা একই রকম মানে ডি বক্সের সামনে বসে তারপরে তারা টুকটুক করে, মানে এমন ইয়ে খেলে। স্পেনও তো সেম, হ্যাঁ স্পেন ডি বক্সের সামনে এসে আরো ইয়ে কি করে যে ফ্রান্স ওই ডি বক্সের সামনে গেছে মনে হচ্ছে গোলের দিকে আগে একদম বাইরে থেকে বুলেট গতি শট করবে, গোল হতে পারে নাও হতে পারে। কিন্তু স্পেন কি করে ভাই, গোলকিপারটাকেও আপনি কাটায় গোল দিতে হবে, মানে ওরা এরকম ভাবে খেলে। যে আর্জেন্টিনা তাদের এই চেঞ্জটা যদি লাস্ট ম্যাচে না করতো তাহলে কিন্তু আসলে হতো না। এবং ডি বক্সের বাইরে থেকেই যে প্রথম গোলটা আসলে আসলো এনজোর, ওইটা কিন্তু ডি বক্সের বাইরে ওই যে গতির ফুটবল সেটা আসলে প্রুভ করছে। আপনার বক্সে 10টা প্লেয়ার, আপনি ওখানে কাটাই গোল দিতে পারবেন না, আপনি বক্সের মধ্যে গিয়ে গোল দিতে পারবেন না, আপনার বাইরে থেকেই শট করতে হবে। ইভেন ওই মানে যে বুলেট গতির শটটা করার দরকার ছিল সেটাই এনজয় করছে ওই দিন। ইভেন বলটা কিন্তু অনেকটাই বানানা কিকের মতো হয়েছে ভাই। যখন পিকফোর্ড মানে ও প্রথমে ভাবছে যে ও হাত দিয়ে ঠেকাই দিতে পারবে, যখন ওর সামনে থেকে বলটা বের হয়ে যাচ্ছিল এরপরে লাফ দিয়ে আর সুইং করে চলে যাওয়ার কারণে আর ধরতে পারেনি। তো যদি তুমি কি মনে করছো যে স্পেন এবং আর্জেন্টিনা ম্যাচটা কেমন হবে? যদিও এর আগে এটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আছে, মানে বাংলাদেশের মানুষজন তো অনেকটা সময় সবথেকে বেশি এক্সাইটমেন্ট অবশ্যই ফাইনাল নিয়ে, মানে আর্জেন্টিনা এবং স্পেন এই ম্যাচটা নিয়ে সবথেকে বেশি এক্সাইটমেন্ট। ভাই তৃতীয় নির্ধারণী স্থান ম্যাচটা নিয়েও একটা ক্রেজ হবে। সেটা কি কারণে? গোল্ডেন বুটের একটা বিষয় আছে, যেখানে এমবাপ্পে আর মেসি 8 গোলে মানে আপাতত সমতায়, কিন্তু একটা অ্যাসিস্ট বেশি মেসি আগানো। তো মানে এই ম্যাচটা সবার নজর থাকবে। এবং হ্যারি কেইনও কিন্তু কাছে 7 গোল করে, না হ্যারি কেইনের 6 গোল, 7 গোল আর্লিং হাল্যান্ডের, তো সে তো অলমোস্ট হ্যারি কেইনের হচ্ছে 6 গোল, তো হ্যাঁ জুড বেলিংহামেরও 6 গোল। তো সেই ক্ষেত্রে তারা 2-3টা গোল যদি করে ফেলে, হ্যাঁ কঠিন দুই দলের জন্য। বাট একটা জিনিস ভালো হচ্ছে দুই দলই আসলে গতির ফুটবল খেলে। তো এবার আসলে দেখা যাবে, কারণ এর আগে সেমিফাইনালে দুইজনের কিন্তু একটা রিভার্স টাইপের দল পড়ছে। লাইক আর্জেন্টিনা একটু স্লো ফুটবলে অভ্যস্ত, স্পেন তারা টিকি টাকায় অভ্যস্ত, আর ওদিকে দুইটা দলই ফোর্স গতির অ্যাটাকিং ফুটবলটা তারা পছন্দ করে। এবার এইটাই দেখবো যে কাউন্টার অ্যাটাকের যে ফুটবলটা, এইটা আসলে পাওয়া যাবে। অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলতেই থাকবে নির্বিচ্ছিন্ন একদম। এই অ্যাটাক কাউন্টার অ্যাটাকের খেলাটা আমরা মনে হয় ব্রাজিলের যেই নরওয়ের সাথে হেরে গেছে ফার্স্ট হাফটা মনে হয় আমার এইভাবে দেখে খুব শান্তি লাগছে। হ্যাঁ মানে ফার্স্ট হাফটা ব্রাজিল ভালো খেলতেছিল, মানে অ্যাটাকের পরে সাথে সাথে কাউন্টার অ্যাটাক করে যে একদম নিঃশ্বাস মানে এই গোল হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। সব সুযোগও মিস করেছে বেশ কিছু। পেনাল্টি পাইলো। পেনাল্টি পাইলো। এরপরে আপনার
সম্ভবত কুনিয়া একটা গোল মিস করলো বক্সের ভেতর থেকে, রাইট। আর লাস্টে সেকেন্ড হাফে তো একদম অন টু অনে গোলকিপারকে গোল দিতে পারলো না। আমরা একটু আর্জেন্টিনা স্পেন ম্যাচ নিয়ে কিছু তথ্য রয়েছে এবং এই আর্জেন্টিনা স্পেন তথ্য ম্যাচগুলো নিয়ে তো আপনাদের আসলে সবারই আগ্রহ বেশি, বিশেষ করে ফাইনালে। এবং নিউ জার্সিতে ইতিমধ্যে আর্জেন্টিনা দলটি পৌঁছে গেছে, মেসি তার টিম নিয়ে সেখানে পৌঁছে গেছে, সেখানে অন্যরকম একটা আবহ চলছে। এবং আপনাদের জন্য ভাই একটা সুসংবাদ আছে, কিরকম? লামিল ইয়ামাল আপাতত একটু অস্বস্তিতে ভুগতেছে। হ্যাঁ, আমি শুনছি, বাট এটা সুসংবাদ না, এটা হচ্ছে আমাদের কাছে যে তথ্যটা, এটা হচ্ছে স্ট্র্যাটেজি স্পেনের, আচ্ছা, যে মানসিকভাবে একটু শিথিল করে রাখা আর্জেন্টিনাকে, যে না ইয়ামাল হয়তো খেলবে না, কিন্তু ফাইনালের দিন দেখবেন যে ইয়ামাল সবচাইতে গতি নিয়ে ফিরে আসছে, তখন আর্জেন্টিনা বিপাকে পড়তে পারে। ফলে আমার ধারণা যে আর্জেন্টিনা এই তথ্যে কখনো তাদের এই ফাঁদে পা দিবে না। ইয়ামালকে কিভাবে আটকাবেন ভাই? ইয়ামাল তো আসলে গতির খেলোয়াড়। স্পেনের স্পেনের যে মিক্সটা করে আর কি, স্পেন বেসিক্যালি বেসড অন তোমার টিকি টাকা, এবং সেইখানে ইয়ামালের অন্তর্ভুক্তি হচ্ছে বিকজ অফ তার যে গতি, ওইটা তার গতি, তার ওই যে মানে খেলোয়াড়। হালকা কাট ব্যাক করে যে ওই বানানো কিকের শট, হ্যাঁ, মানে এখন এই গতির সাথে তো আর্জেন্টিনা অভ্যস্ত, আচ্ছা, এবং সেই গতির জন্য আসলে গতকাল আমরা দেখেছি যে সেমিফাইনালে একটি নতুন স্ট্র্যাটেজি স্কোয়ালেন নিয়েছেন। তুমি দেখেছো যে এই গতি ঠেকানোর জন্য সে প্রথম 11-এই সিমিওনাকে নিয়ে এসেছে। আচ্ছা, আমি জাস্ট ওয়েট করছিলাম যে এই ডিসিশন উনি কবে নেবেন, মানে যার সাথে যেটা দরকার আছে ওইটা উনি করে ফেলবেন। আমার ধারণা ইয়ামালকে ঠেকানোর জন্য উনি একটা স্ট্র্যাটেজি হয়তো নিয়ে নেবেন। আচ্ছা, আমি হয়তো স্ট্র্যাটেজিক ওয়েতে এক্সপ্লেইন করতে পারবো না, আমি হয়তো এক্সপার্ট না, বাট আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচে সিমিওনেকে নামানোর 2-3টা কারণ ছিল। কারণ হচ্ছে ব্রিটিশরা অনেকটা সময় খুব রাফ ফুটবল খেলে, মেরে তেরে, এবং আর্জেন্টিনা থেকেও রাফ ফুটবল খেলছে ওই দিন ইংল্যান্ড। অবশ্যই খেলছে। তুমি 5 মিনিটে, প্রথম 5 মিনিটে 9টা ফাউল হয়েছে। প্রথম 5 মিনিটে 9টার মধ্যে 5টা ফাউল করছে হচ্ছে ব্রিটিশরা, আর 4টা ফাউল করছে হচ্ছে আর আর্জেন্টিনারা। পুরো ম্যাচে 17টা ফাউল করছে। না, ফার্স্ট হাফে প্রথম 17টা ফাউল হয়েছে। আচ্ছা, না ফুল ম্যাচে 17টা ফাউল করছে আর্জেন্টিনা, আর 12টা সম্ভবত পরে তো মানে কাউন্টার অ্যাটাক তো দিতে হয়েছে, মানে এই কারণেই হচ্ছে স্কলানি। ওই যে তুমি আবারও একটু ওই চাক দি ইন্ডিয়া সিনেমাটার কথা বলি, তোমাদের নিশ্চয়ই দেখেছো ওই সিনেমাটাতে, ওইটাও কিন্তু যে স্ট্র্যাটেজিক ওয়েতে যেই দল আসলে মাইরা পিটা খেলবে তার সাথে ওইভাবেই খেলতে হবে। তুমি ওখানে সফট ফুটবল খেললে আসলে হবে না। না, আপনি বারবার যে চাক দে ইন্ডিয়ার মানে যে এইটা দিচ্ছেন না, কিন্তু আর্জেন্টিনার সাথে ওই মানে মিলটা হয় হচ্ছে যে দেবের পরাণ যায় জ্বলিয়া ছবির মতো। হ্যাঁ, যে হ্যারি কেন প্রথমে 2টা গোল দিবে, এরপরে ওই মানে সিনেমায় যেটা হয় যে নায়ককে আমরা জিতেই দিব, ইসেও ফিফাতে ওইরকম হয়েছে যে নায়ক মেসিকে জিতে দেবে। ও জিতবে, ওর নামই তো হ্যারি, ও তো হেরেই গেছে। হ্যারি কেন নিয়ে চলে গেছে, হ্যারি কেন হাতে ধরে চলে গেছে। ঠিক আছে, আমরা তার আগে আমরা আর্জেন্টিনা স্পেন তথ্যগুলো শেষ দিক থেকে একটু জানাবো। আর্জেন্টিনা এবং স্পেনের কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, সেই তথ্যগুলো আমরা একটু জানাতে চাই। শেষ যে তথ্যটা সেটা আমরা একটু শুরু করতে চাই। তার আগে আমরা দর্শকদেরকে একটু ওয়েলকাম করি। ও আচ্ছা, প্লিজ। আমাদের শোতে আছি, দর্শক ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপকে ঘিরে ঝগড়াটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। এবং যথারীতি আমি আপনাদের সাথে রাহেলা জ্যোতি আছি, আমার এই পাশে আছেন দর্শক, আমি রয়েছে আহমেদ রয়েছে, আমি আর্জেন্টিনা সমর্থক। আমি রাকিবুল ইসলাম মিতুল, আমি ব্রাজিল সমর্থক। ওনারা এখনো আছে, মাঠে না থাকলেও এই টেবিলে অবশ্যই আছে, দর্শক এই আসরে আছে, মনে মনে আছে। আর দেখতে দেখতে আমাদের বিশ্বকাপ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো একদম তাই ভাই, আপনি চাইলে কি ব্রাজিলকে ফালাই দিতে পারবেন? হ্যাঁ, মানে আমরা তো এটা সম্ভব এক্সপ্লেনেশন দেই যে বাংলাদেশে যে 1-2টা কারণে পারবো না। একটা হচ্ছে যে ব্রাজিলের সমর্থকরা যারা করেন, এটা একটা ইমোশন, এটা আমরা অ্যাডমিট করি বেশি আর্জেন্টিনা সাপোর্টাররা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আর্জেন্টিনা সাপোর্টাররা তাদের সতীর্থ মনে করেন ব্রাজিলের সাপোর্টারকে। আমি আমার সতীর্থকে কেন ফালাই যাবো? ইটস অ্যান ইমোশন, অফকোর্স ইনডিড, যে এটা একটা ইমোশন। আপনি জানেন যে ব্রাজিল যে যারা সাপোর্ট করে তারা ইমোশনের কারণেই সাপোর্ট করছে দীর্ঘ সময় ধরে। আর্জেন্টিনা যারা সাপোর্টার তারা ইমোশন নিয়ে সাপোর্ট করছে, ইমোশন নিয়ে সাপোর্ট করছে বলেই 36 বছর কাপ না সত্ত্বেও এই দলটাকে ক্রমাগত সাপোর্ট করে গেছে। ঠিক একইভাবে এখন ব্রাজিল কাপ পাচ্ছে না, খারাপ খেলছে, বাট তাদের সাপোর্টাররা ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছে। সাফল্য নাই, তারপরে সাপোর্টিং যেই মেন্টালিটিটা সেটা কিন্তু তারা ধরে রেখেছে। দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল, দ্যাটস দ্য বিউটি অফ সাপোর্টিং, কি বলে, বিইং সাপোর্টার অফ এনি পার্টিকুলার টিম। সো এই কারণে হচ্ছে যে আমরা সাপোর্টিংটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমরা এখানে ফুটবলের চাইতেও মানুষের ইমোশনটাকে বেশি প্রায়োরিটি। আমরা আর্জেন্টিনা থেকে ইমোশন পাচ্ছি।
না, যে it should be, 36 বছর তারা কাপ পায় নাই, দেখি আমাদের কতদিন যায় বা আমরা পারি কিনা তাদের মতো এতটা মানে সময় ধৈর্য নিতে। আর্জেন্টিনার অনেক ধৈর্য ভাই, আমরা পারতেছি না ভাই, খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না। ওই খুব সময় কষ্ট আরো একটা হচ্ছে। কারণ হচ্ছে যে আর্জেন্টিনা তোমরা যে সময় যে বিষয়টা মানে বিশেষ করে ট্রল করছো, ওই সময়টা না এত সোশ্যাল মিডিয়ার কম ছিল না, আমাদের তো অনেক বেশি ট্রলের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। সো এখন সোশ্যাল মিডিয়ার কারণে ট্রলটা আসলে তোমরা কম্পারেটিভলি বেশি হচ্ছে আর কি। একবারই তো হয়েছে এই একটা টার্মই, কারণ গত বছর 2022 তো তোমরা আমাদেরকে নিয়ে ট্রল করছো, হ্যাঁ মানে অনেক অনেক অনেক, কিন্তু এইটা এবার মানে বেশি হয়েছে, কারণ এইটা সবাই একটা তোমাদের না। তবে boomerang হয়েছে। গতবারের ওয়ার্ল্ড কাপের ফাইনালে মনে হয় মানে সব ব্রাজিলিয়ান ফ্যানরাই চাইছিল যে না, মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ থাকুক, হ্যাঁ মানে যে একটা বড় আমরা প্লেয়ার। বলছি যে মানে 22-এও হয়তো তোমরা ট্রল করছো, কিন্তু এটা যে দীর্ঘ সময় জোর ধরে করে আসছে এই জন্য এটা একসাথে বুমেরাং হয়েছে। তোমরা 2018 ওয়ার্ল্ড কাপটা তোমার মনে আছে, 18 ওয়ার্ল্ড কাপের মেসি হাইরা যে বিদায় নিচ্ছে, তখন সেই যে মেসির যে একটা ভেজা চোখ, কান্না জড়িত চোখ, সেটা নিয়ে প্রত্যেক ব্রাজিলিয়ানরা মিম বানায় সেটা শেয়ার করতো, হ্যাঁ জিএফ বানায় শেয়ার করতো, যে আচ্ছা কমেন্টের নিচে দিত যে আর্জেন্টিনা পিট চোখে মেসি কান্না জড়িত চোখে যাচ্ছে, যে দুঃখ প্রকাশ করার জন্য মেসির ছবি দিয়ে তারা ট্রল করছে না, মানে আমরা দেখছি। এটা সবাই না, সবাই মনে হয় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনার যেমন গত ওয়ার্ল্ড কাপে সবাই চেয়েছিল যে মেসি একটাই ওয়ার্ল্ড কাপের ওর হচ্ছে যে এই ট্রফিটার হচ্ছে কমতি ছিল, এছাড়া ওর তো আর কোনো কমতি ছিল না, যে ওর হাতে একটা ওয়ার্ল্ড কাপ আসুক, সে ডিজার্ভ করে। এই বছরে এসে এই ওয়ার্ল্ড কাপে আপনার কি মনে হয় যে মেসি যেই লেভেলের খেলোয়াড়, সে কি শুধু ওই একটাই ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে, নাকি এই যে এই বছরেরটাও ডিজার্ভ করে, বা এর বাহিরেও সে আসলে ডিজার্ভ করে? মেসি 2022 ওয়ার্ল্ড কাপে একাধিক ওয়ার্ল্ড কাপ যতটা করে না, তার যে পারফরমেন্স ছিল এবার তার থেকে বেটার। আমি গত শোতে বলছিলাম যে ভাই মেসি এবার ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা আমি চাই নাই। আমি অ্যাজ এ মেসি ফ্যান হিসেবে বললাম যে আমি চাই নাই, কারণ তার ফুটবলের পরিপূর্ণতা বলতে আমরা যা বুঝি সব হয়ে মেসির সব পাওয়া শেষ। তো এখন বয়স হয়ে গেছে, বয়সের একটা বিষয় আছে, কিন্তু মানে মেসি আমাকে অবাক করছে ভাই, হ্যাঁ সবাই সিরিয়াসলি আমাকে অবাক করছে যে এই বয়সে এসে 8টা গোল 4টা অ্যাসিস্ট, শুধু গোল আর অ্যাসিস্ট না ভাই, তার গোল সংখ্যা ছিল 7টা 22-এ, হ্যাঁ এবার তার চেয়ে সেখানে বেশি, অ্যাসিস্টও বেশি ভাই, অ্যাসিস্টও বেশি। তো সেই ক্ষেত্রে ইভেন কাতার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কয়েকটা ম্যাচ ট্রাইব্রেকারে গিয়ে জিততে হয়েছে, এবার আর্জেন্টিনা কিন্তু ট্রাইব্রেকারে গিয়ে জিততে হয়নি না, এখন পর্যন্ত ট্রাইব্রেকার। তার মূল কারণ হচ্ছে মেসির এই পারফরমেন্স। এক্স্যাক্টলি আপনি গোল পাচ্ছে না, অ্যাসিস্ট করছে, প্রতি ম্যাচেই তো গোল অ্যাসিস্ট আছেই, মিড ব্লক তৈরি করতেছে, ও রাইট উইং এ চলে যাচ্ছে, হ্যাঁ মানে স্ট্র্যাটেজি পরিবর্তন করতেছে। এই মেসিকে দেখবো আমি, এটা কোনোদিন কল্পনা করতে পারি না। ম্যাচের ড্রিবলিং হিস্ট্রিটা দেখো, মেসি একা ড্রিবলিং করছে হচ্ছে 7টা, 9টা, আর পুরো ইংল্যান্ড টিম মিলে হচ্ছে করছে 7টা। ইভেন এটা সম্ভবত মানে এবারের ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি এক ম্যাচে একক মানে খেলোয়াড়দের মধ্যে ড্রিবলিং। ড্রিবলিং। এবং আরেকটা তথ্য হচ্ছে 2022 সাল থেকে শুরু করে মেসি টানা 11টা বিশ্বকাপ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেছেন টানা, এর মধ্যে থামাথামি নাই। 1966 বিশ্বকাপ থেকে এটাই সর্বোচ্চ, মানে ও মানে মাঠে নামলেই হচ্ছে গিয়ে রেকর্ড হয়ে যায়, মাঠে নামলেই রেকর্ড হয়ে যায়। এবং ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটাতে মেসি 5.2 মাইল দৌড়েছেন। এই বিশ্বকাপে অতিরিক্ত সময় না যাওয়া ম্যাচগুলোর মধ্যে এটাই মেসি তার সর্বোচ্চ, মানে এর আগে এর চেয়েও বেশি দৌড়িয়েছেন, কিন্তু সেটা অতিরিক্ত সময় গিয়েছিল আর্জেন্টিনার ম্যাচটি, সেই কিন্তু সময় 90 মিনিটের মধ্যে সবথেকে বেশি 90 মিনিটের মধ্যে সবচেয়ে বেশি 5.2 কিলোমিটার। আমার মনে হয় ফাইনালে এটা আরো ক্রস করবে, নিজেকে আরো মানে কি বলে ফুয়েল রেখে দিছে, মানে বাই বাই ম্যাচে হবে। হ্যাঁ, এবং মেসি কিন্তু বলেছে যে সে নিজেকে তৈরি করেছিল, হ্যাঁ 1 বছর যাবত, এটা ভাই মানে মোটামুটি ধারণা করাই যায়। আপনি দেখেন প্যারিস সেন্ট জার্মেন থেকে তাকে কিন্তু আরো কয়েকটা ক্লাবে সে যেতে পারতো, কিন্তু সে কি করলো যে 26-এর ওয়ার্ল্ড কাপ আমার ইউএসএ তে, তাহলে আচ্ছা চলে যাই, চলে গেছে। এবং এটা কিন্তু টার্গেটেড। 22-এর ওয়ার্ল্ড কাপটাও সেম দেখেন, বার্সা ছাড়লো, ঠিক আছে প্যারিসে গিয়ে তো আলটিমেটলি ওরকম কোনো প্রেশার নাই, শুধু চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটা ম্যাচেই প্রেশার, আর ফ্রেঞ্চ লিগে তো আলটিমেটলি ওরকম কোনো নাই, ঠিক আছে আমি ঘুমিয়ে পিএসজিতে খেলতে থাকি, ঠিকই কাপটা নিয়ে নিব, হয়ে গেছে। এবং উনি শুধুমাত্র সেখানে না, কিন্তু মায়ামিতে আর তার সতীর্থকেও আনার চেষ্টা করেছেন, এবং কোপা আমেরিকার ফাইনালটা মনে হয় এখানে কিছু একটা ম্যাচ মানে ইউএসএতেই, মানে সতীর্থদের ইউএসএ এনভায়রনমেন্টের সাথে আবহাওয়ার সাথে পরিচিত করতে সম্ভবত ডিপল তার সাথে খেলতেছে ইন্টার মায়ামিতে।
সো ইভেন আলমাদাও কিন্তু ইসে খেলে আপনার MLS এ ইউএসএ তে খেলতেছে। সো মানে ওনার টার্গেটেড ছিল যে ইউএস এর সাথে অভ্যস্ত হওয়া। আমি জানি না নেক্সট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে। নেক্সট ওয়ার্ল্ড কাপ ইউরোপে, কাতার না নেক্সট ওয়ার্ল্ড কাপ স্পেন, পর্তুগাল আর হচ্ছে মরক্কো। স্পেন, পর্তুগাল, মরক্কো। মরক্কোতে 3টে জায়গায় হবে। হ্যাঁ, শতবর্ষর জন্য আর্জেন্টিনা মানে ল্যাতিনও 3টা ম্যাচ হবে। মানে প্রথম ওয়ার্ল্ড কাপ 1930 সালে যে আর্জেন্টিনা রিসের মাঠে হয়েছিল, আচ্ছা। উরুগুয়ে আরেকটা, বলিভিয়া অথবা হতে পারে। যাই হোক, ল্যাতিনের 3টে দেশে 3 ম্যাচ, এরপরে বাদ বাকি ম্যাচ হবে। ঠিক আছে, আরো দুটো তথ্য একটু জানিয়ে দিতে চাই। একটা হচ্ছে যে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ জেতা একমাত্র দল হচ্ছে আর্জেন্টিনা, অর্থাৎ ফাইনালে যে 2টা দল খেলছে তার মধ্যে একটা পরিসংখ্যান হচ্ছে যে স্পেন ড্র করেছিল, আর সেমিফাইনাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ জিতেছে হচ্ছে আর্জেন্টিনা। ভাই এবারের ওয়ার্ল্ড কাপে সব থেকে মানে আমরা বলি না যে বড় বড় কথা যেটা বলবে সেটা বলতে পারবে একমাত্র কেপ ভার্দে। এখন বলেন কেন? ফাইনালে যে 2টা দল উঠছে, 2টা দলেরই দেখেন একটা দলকে রুখে দিছে, স্পেন ড্র করছে স্পেন। স্পেন কাপ জিতলে ওরা আরো বড় কথা বলতে পারবে যে আমাদের সাথে জিততে পারে নাই, ওরা কাপ নিয়ে নিছে। আর সেকেন্ড দেখেন আর্জেন্টিনার সাথে, তারা কিন্তু 120 মিনিট বলবে যে আমরা এত ছোট দল এটা সেটা, আমরা তো 120 মিনিট আর্জেন্টিনার মতো দলে বিশ্ব চ্যাম্পিয়নকে আমরা খেলাইছি, 90 মিনিটে তো আমাদের কাছে জিততে পারে নাই। তো মানে না, কেপ ভার্দের জন্য আর কি খুবই লাকি টার্ম এবং লাকি পিরিয়ড কাটাইছে এবার ওয়ার্ল্ড কাপে কেপ ভার্দে। যদিও ওই টিমটাকে বলা হয় ডাচ ফুটবলের দ্বিতীয় টিম আসলে, কারণ এই কেপ ভার্দে কান্ট্রি হিসেবে থাকলেও তাদের যে ফুটবল টিমটা এটা আসলে কি বলে যে এখন যে ট্রেন্ড চলতেছে পুরো ওয়ার্ল্ড কাপে, যে বাইরের প্লেয়ারকে, ভিনদেশি প্লেয়ারকে নিজের দেশের নাগরিকত্ব দিয়ে স্বীকৃতি দিয়ে তারপর একটা টিম গঠন করা, অর্থাৎ বা তাদের যেই প্লেয়াররা বংশোদ্ভূত বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে অ্যাকোমোডেট করা, সেটা একটা ট্রেন্ডের হিসেবে কেপ ভার্দের এই টিমটা গঠন করা হয়েছিল, এবং যাদের অধিকাংশ খেলোয়াড় হচ্ছে ডাচ বা নেদারল্যান্ডসের টিমের সাথে অভ্যস্ত ছিল, তাদের দ্বিতীয় টিমটাকেই বলা হয় হচ্ছে কেপ ভার্দের টিম। আর আমরা একটু আর্জেন্টিনা স্পেন ম্যাচের তথ্যগুলো একটু জানিয়ে দিতে চাই, একদম শেষ তথ্যটা থেকে শুরু করতে চাই। যদি শেষ তথ্যটা হচ্ছে যে আর্জেন্টিনা এবারে হচ্ছে যে 7মবারের মতো হচ্ছে ফাইনালে খেলতে যাচ্ছে। যাকে আমাদের সমান হয়েছেন ভাই, মানে সাতবার, অনেক সাধনা এটা সেটা করে তারপরে আমাদের সমান। কিন্তু সবচেয়ে বেশি ফাইনাল খেলা দলটার নাম হচ্ছে জার্মান, যারা 8বার হচ্ছে যে ফাইনাল খেলেছিল, এবং 1986 এবং 1990 এর পর প্রথম হচ্ছে যে টানা 2বার আর্জেন্টিনা ফাইনাল খেলছে। যে একদম, এবং 1990 ম্যাচটাতে মোটামুটি আর্জেন্টিনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, জোর করে ওই কাপটা আর্জেন্টিনারই পাওয়ার কথা ছিল। এটা জার্মানি সম্ভবত নিয়েছিল কিনা আমি জানি না, যাদের সাথে ফাইনাল, হ্যাঁ ওয়েস্ট জার্মানি সম্ভবত। সো আর্জেন্টিনা ওইটা একটা কলঙ্কিত অধ্যায় ছিল, বলা হচ্ছিল যে আর্জেন্টিনার কলঙ্কিত অধ্যায় নাকি আর্জেন্টিনার জন্য কলঙ্কিত অধ্যায়, যে আর্জেন্টিনাকে জোর করে এই ম্যাচটা, ফাইনাল ম্যাচটা হারানো হয়েছিল। তো এখন পর্যন্ত জার্মানি হচ্ছে যে সবথেকে বেশি ফাইনাল খেলেছে 8বার। দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা একই সাথে। সেখানে দ্বিতীয় এখনো ব্রাজিলকেই রাখতে হবে, কারণ যেহেতু 5বার চ্যাম্পিয়ন হয়েছে, শিরোপার দিক থেকে আগানো থাকবে 7বারে। হ্যাঁ কই ঢেকে গেছে এই যে 5টা। এই রে, এটা মিমস দেখছিলাম, বলবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ ভাই প্লিজ। ব্রাজিলের সব আছে, ব্রাজিলের রোনালদিনহো আছে, ব্রাজিলের রোনালদো আছে, ব্রাজিলের নেইমার আছে, ব্রাজিলের 5 তারকা আছে, শুধু একটা জিনিস ব্রাজিলের নাই। কি সেটা বলো? সবাই বলতে পারে যে মেসি নাই এবার ব্রাজিলের। হ্যাঁ, ব্রাজিলের লজ্জা শরম নাই। না ভাই, এটা লজ্জা শরম নাই, এটা মানে কিভাবে মানে বললেন সেটা আমি জিজ্ঞেস করব। এটা ব্রাজিলের বলেছিল যে আমাদের সব আছে, আমাদের 5টা কাপ আছে, শুধু লজ্জা শরমটাই নাই আসলে। কিছু বললেই বলে আমাদের 5 তারকা আছে। যা আছে তা বলবে না। ঠিক আছে, আমি বুঝাতে পারি। আমরা পরের তথ্যটা একটু জেনে নেই, যে পরের তথ্যটা কি আছে। শেষ তথ্যটার পরে আগের তথ্যটা, টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র্যাঙ্কিং এ, হ্যাঁ টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র্যাঙ্কিং এ আর্জেন্টিনা ছিল 1 নম্বরে আর স্পেন 2 নম্বরে। রাইট। 1992 সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে শীর্ষ 2টি দল মুখোমুখি হচ্ছে। তার মানে সেরা 2 দল ফাইনাল খেলতেছে। সেরা 2 দল ফাইনাল খেলছে, যেটি আসলে ওয়ার্ল্ড কাপের শুরুতে যেরকম ছিল, আবার ওয়ার্ল্ড কাপের মধ্যে এসে সেটির আসলে পরিবর্তন হয়। বিশেষ করে সেখানে আর্জেন্টিনা প্রথমে শীর্ষে উঠে আসে, ফ্রান্স দ্বিতীয়তে থাকে, তৃতীয়তে থাকে স্পেন, ইংল্যান্ড থাকে হচ্ছে চতুর্থ স্থানে। পরে সেটা শিফট হয়ে হচ্ছে ফ্রান্স 1 নম্বরে চলে যায়, আর্জেন্টিনা 2 নম্বরে চলে আসে, স্পেন 3 নম্বরে থাকে, এবং ইংল্যান্ড
চতুর্থ নম্বরে চলে যায়। এবং দর্শকদের জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি ম্যাচের পরপরই আসলে পয়েন্ট ভিত্তিক যে এগিয়ে থাকা সেটির ভিত্তিতে এই র্যাঙ্কিংটা চেঞ্জ হয়, এবং সেটির সাম্প্রতিক ম্যাচগুলোর প্রেক্ষিতে আবারও সেটি চেঞ্জ হয়েছে। এখন আবার 1 নম্বরে চলে এসেছে হচ্ছে আর্জেন্টিনা, সেকেন্ড চলে এসেছে স্পেন, থার্ডে রয়েছে হচ্ছে ফ্রান্স, এবং ইংল্যান্ড হচ্ছে চতুর্থ নম্বরে রয়েছে। ফলে সেটাও আবার রিশাফল হয়েছে এখন। এবং 1992 সালের পরে যে র্যাঙ্কিং প্রথা চালু হয়েছে সেটির ধাপ অনুযায়ী 1 নম্বরে এবং 2 নম্বরের যে দল রয়েছে, এটি 1992 সালে একবার হয়েছিল, এবার 2026 আবার হয়েছে। আচ্ছা, সো আমরা আরেকটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই। ইতালি, যারা 1934 এবং 38 সালে তারা বিশ্বকাপ পেয়েছিল, এবং ব্রাজিল, যারা প্রথম বিশ্বকাপ পেয়েছিল 1958 সালে এবং তারপরে ব্যাক টু ব্যাক 1962 সালে, পরপর টানা ইতিহাসের তৃতীয় দেশ হিসেবে টানা দুবার বিশ্বকাপ জেতার সুযোগ এখন রয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ 2022 সালে তারা পেয়েছে, 2026 সালে যদি পায় তাহলে তৃতীয় দল হিসেবে ইতালি ব্রাজিলের পরে তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জেতার যে গৌরব উজ্জ্বল, সেটা আসলে তারা গ্রহণ করবে। আমরা তার পরের তথ্যটা একটু জানিয়ে নিতে চাই। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা স্পেন ম্যাচ খেলেছে হচ্ছে 14টি, এবং 2 দলই জিতেছে 6টি করে, এবং বাকি 2টি হয়েছিল ড্র। ভাই, সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা কতগুলো হারছে জানেন? হ্যাঁ জানি তো। কত বলেন তো? 6-1। হ্যাঁ আমি জানো না এটা, মানে ইসের সাথে কি বলে, স্পেনের সাথে আর্জেন্টিনার শেষ যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সেখানে আর্জেন্টিনা 6-1 গোলে হেরে গিয়েছে। তবে পরিসংখ্যানটা ঠিক এখানে থেমে নেই। এখানে থেমে নেই হচ্ছে যে সব প্রতিযোগিতা মিলিয়ে, সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা এবং স্পেন ম্যাচ হয়েছে 14টি ম্যাচ হয়েছে। এর মধ্যে 2 দলই জিতেছে হচ্ছে 6টি করে, বাকি দুটি হচ্ছে ড্র। তেমনি শিয়ানে লড়াই হচ্ছে একদম। এবং সবশেষ যে তথ্যটি আমরা শুরুর তথ্যটা জানাতে চাই, ইউরো কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যে এবারই প্রথম বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে। মানে এটা আমরা অনেকেই আলোচনা করতেছিলাম যে ফিনালিজমের একটা রিইউনিয়ন আবারও হচ্ছে। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এবং আপনারা দর্শক জানেন যে ইউরো চ্যাম্পিয়নশিপ থাকে, কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ থাকে। সো বর্তমান দুটি চ্যাম্পিয়ন দল, বিশেষ করে ইউরো চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা। তাই সেই দুটি দল কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে একে অপরের। ফলে সেটিও একটি অন্যরকম এক্সাইটমেন্ট, এবং এটাই প্রথম যে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ফাইনালে মুখোমুখি হয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে। সো আমরা একদম শেষের দিকে রয়েছি, তাই না জ্যোতি? শেষের দিকে থাকলেও আমাদের কুইজ যেহেতু আছে, আমরা আগে কুইজ জানাবো, গতকালের কুইজটা জানাবো এবং বিজয়ীর নাম ঘোষণা করব। কুইজ ছিল গতকালের বিশ্বকাপ ফুটবল 2026-এ আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত সর্বমোট কতটি গোল করেছে? অপশন ছিল 22টি, 23টি, 19টি, 20টি। আমাদের সঠিক উত্তর ছিল 19টি। রেজা ভাই গতকাল বলেই দিছিল যে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা 17টি গোল দিয়েছিল। তো এই জন্য আমি কমেন্ট দেখছিলাম যে সবাই 19টি করেই বলছে। তো এর মধ্যেও কুইজ লটারি করতে হয়েছে। গতকালের কুইজ বিজয়ী মনির হোসেন, প্রবাসী আবুধাবি থেকে। আপনাকে মনির হোসেন, আপনাকে অনেক অভিনন্দন। সেই সুদূর আবুধাবি থেকে তিনি আমাদের কমেন্ট করেছেন, নিশ্চয়ই তিনি আজকেও দেখছেন। মনির হোসেন, আপনাকে অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। মনির হোসেনের মতো আমি জানি যে অনেক প্রবাসী ভাইরাও আমাদের এই আয়োজনটি দেখেন এবং যারা নিয়মিতভাবে কমেন্ট করতে থাকেন, আপনাদের প্রতি অনেক 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 ভালোবাসা। একদম। সেই সাথে আমরা আমাদের আজকের কুইজটা জানিয়ে দেব। বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রধান রেফারি হিসেবে ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন কে? অপশন আছে 4টি। একদম, সেই 4টি ম্যাচের আগে আমি আপনাকে একটা ক্লু দিয়ে রাখি। এই ম্যাচের অধীনে আর্জেন্টিনা কখনো জিতে নাই, এই রেফারির অধীনে আর্জেন্টিনা কখনো জিতে নাই। এবং আপনাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে মানে আর্জেন্টিনা এবার একটা চমকপ্রদ একটা রেকর্ড করতে পারতো, যেটা আসলে এই রেফারির অধীনে হয়নি। প্রথমত একটা রেকর্ড করতে পারতো, আর্জেন্টিনা গতবার 2022 বিশ্বকাপে যখন অংশগ্রহণ করেছিল, প্রথম যে ম্যাচটি তাদের ছিল মূলত সৌদি আরবের বিপক্ষে, সেই ম্যাচের রেফারি ছিলেন কিন্তু এই ব্যক্তি, অর্থাৎ আমরা যাদের নাম বলবো অপশনগুলো, সেই ব্যক্তির অধীনে সৌদি আরব আর্জেন্টিনার ম্যাচটা হেরেছিল সৌদি আরবের কাছে, এবং তখন একটা রেকর্ড ব্রেক হয়েছিল। আর্জেন্টিনা তখন প্রায় 34টা বা 35টা ম্যাচ টানা জিতে এসে তারা ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছিল। এবং এবার যেমন স্পেনের কাছে একটা 37টা ম্যাচ জেতার একটা রেকর্ড রয়েছে, যেটি 37টা ম্যাচ হচ্ছে মূলত
ইতালির রয়েছে যে টানা 37টা ম্যাচ এক নাগারে জিতে গেছে, সেটা এখন স্পেনের একটা স্পেন সেই রেকর্ডটা ভাঙতে পারে। ইতালির ওই রেকর্ডটা আর্জেন্টিনারও ভাঙার কথা ছিল 22 ওয়ার্ল্ড কাপে, 22 যে ওয়ার্ল্ড কাপে। গ্রুপ পর্বে 3টা ম্যাচ জিতলেই তো ইতালির রেকর্ডটা ব্রেক হয়ে যায়, তো সেখানে কিন্তু এসে সেটা সৌদি হয় আরবের কাছে নাই। এসে হারিয়ে গেল। এবং সৌদি আরবের কাছে ম্যাচটা হেরে গিয়ে সেই রেকর্ডটা, এবং তারপরে যে তথ্যটা সেটা হচ্ছে যে এরপরে ওয়ার্ল্ড কাপের যে যতগুলো ম্যাচ হয়েছে সেই সৌদি আরবের ম্যাচ থেকে এখন পর্যন্ত ফাইনাল পর্যন্ত সবকটা ম্যাচ কিন্তু আর্জেন্টিনা জিতেছে ওয়ার্ল্ড কাপের। সো এটিও একটা নতুন রেকর্ড হতে যাচ্ছে যে টানা ওয়ার্ল্ড কাপে জয় পাওয়া, মানে অর্থাৎ 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচটা বাদে সেখানে প্রত্যেকটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচে ড্র করেনি, কিন্তু প্রত্যেকটি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, ফলে এটি একটি রেকর্ড হয়ে আছে। ফলে সেই রেকর্ডটাকে কতদূর নিয়ে যেতে পারে সেটাই হচ্ছে আলবিসেলেস্তাদের তার প্রধান বাধা তো এই রেফারি। সেই প্রধান বাধা যে কোন রেফারি সেটার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। আমরা একটু ভালো খেললে আমরা আসলে রেফারির আচ্ছা, দোষ দিলাম অপশনগুলো জানানোর আগে আমরা আরো একবার আজকের কুইজটা জানাবো। বিশ্বকাপ ফুটবল 2026 এর প্রধান রেফারি হিসেবে ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন কে? অপশনগুলো থাকছে: অপশন এ মোহাম্মদ আল কালাফ, অপশন বি আন্দ্রাস কোভাচিচ, অপশন সি স্লাভকো ভিনচিচ, অপশন ডি তোমাস ক্লানচনিক। একদমই তাই। দর্শক, আপনাদের জন্য আরো একবার কুইজটাই জানাচ্ছি এবং উত্তরটা কিন্তু আপনার কাছেই আছে। এমন একটা দেশ যার নামের তিনি সেই দেশের রেফারি যার যে দেশের নামটা একটু কঠিন। ফুটবল বিশ্বকাপ 2026-এর প্রধান রেফারি হিসেবে ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন কে? মোহাম্মদ আল কালাফ, আন্দ্রাস কোভাচিচ, স্লাভকো ভিনচিচ, তোমাস ক্লানচনিক। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি জানাবেন আমাদেরকে আমাদের আয়োজনের কমেন্ট বক্সে। বা আবার একটু ক্লু দিয়ে রাখি, যেই দেশের রেফারি মানে উনি যেই দেশকে বিলং করেন, যেই দেশের নাগরিক উনি, সেই দেশের নামটা কিন্তু অনেকটা কঠিন। তো তার নামটাও কিন্তু একটু কঠিন। অনেক ক্লু দিয়ে ফেলছি। এটা তো অনেক সহজ হয়ে গেছে। কোনো সহজ নাই, এরপরও দেখবেন যে অনেক ভুল উত্তর দিচ্ছে, রাইট? ঠিক আছে, আমরা আজকের মতো বিদায় নিব এবং আগামীকাল আপনার নাম আমরা ঘোষণা করতে চাই। সেই আপনিটা কে? সেই আপনিটাকে দেখতে হলে চোখ রাখতে থাকুন আমাদের এই আয়োজনে, আর্জেন্টিনা নাকি ব্রাজিলের এই আয়োজনে। এবং এই আর্জেন্টিনা নাকি ব্রাজিলের আয়োজন পুরোটাই দর্শক আপনাদের জন্য, যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, যারা ব্রাজিল সাপোর্ট করেন, যারা অন্যান্য দল সাপোর্ট করেন। আমরা আসলে নামটা দিয়ে তো আসলে কোনো কিছু জাজ করা যায় না, আমরা আসলে ইমোশনটাকে প্রায়োরিটি দিতে চাই। ইটস অল অ্যাবাউট ইয়োরস ইমোশন। বাই বাই, আজকের মতো এখানেই বিদায়। বাই বাই।